দুর্নীতিগ্রস্ত খুবই অসৎ একজন সরকারি কর্মকর্তা, যে টাকা খেয়ে অনেক মানুষের সর্বনাশ করেছে। তবে নিজের ভুলের কারণেই চাকরি থেকে বরখাস্ত হয় সে, আর ঠিক করে সব অসৎ লোকদের উপর বদলা নেওয়ার, আর এমন সব মাস্টার প্ল্যান বানাতে শুরু করে যা বড় বড় মন্ত্রী মিনিস্টারদেরও রাতের ঘুম উড়িয়ে দেয়। বলছিলাম জয় মাহেন্দ্রা মুভির গল্প, যার প্রতিটি মোড়ে রয়েছে অসাধারণ সব টুইস্ট। চলুন তাহলে আর দেরি না করে আজকের এক্সপ্লেনেশন শুরু করা যাক। শুরুতেই আমাদেরকে দেখানো হয় একজন বৃদ্ধ মহিলার সাথে সরকারি অফিসারদের ঝগড়া হচ্ছে, কারণ সেই মহিলাটি সরকারি জায়গায় তার শপ দিয়েছিল, আর যেহেতু তার দোকান অনেক দিনের পুরনো ছিল তাই সে কোনোভাবেই তার দোকান ডেমলিশ করতে দিতে চাচ্ছিল না। তখনই সেখানে ডেপুটি মাহেন্দ্রান আসে। তখন সে ডেমলিশের কাজের দায়িত্বে থাকা ওই লোকের কাছে যায়, আর ওই লোকের নাম হচ্ছে বালু। আসলে সেই মাহেন্দ্রানকে এখানে ডেকেছিল কারণ শুধু সেই তার জাদু দিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারে। তো সে আসলে বালু তাকে প্রবলেমটা সলভ করার কথা বলে। মাহেন্দ্রান তখন মহিলাটির সাথে দেখা করে এবং তাকে প্রথমে বুঝিয়ে বলে, কিন্তু সে তার কথা না শুনলে সে তাকে একবার তার সাথে আলাদা কথা বলার জন্য অনুরোধ করে। বৃদ্ধা তখন তার কথায় রাজি হয়। এরপর মাহেন্দ্রান তাকে বলে যে তার হাতে যেটি আছে সেটি হলো হাতিয়ার। তো বৃদ্ধা রাজি না হলে তারা এখান থেকে চলে যাবে, এরপর যে তার নামে পুলিশ কমপ্লেইন করবে। এইসব বলে যে বৃদ্ধা তাদের একজন অফিসারকে এই হাতিয়ার দিয়ে মেরেছে, আর তখন বৃদ্ধাকে আজীবন জেলে থাকতে হবে। এসব শুনে বৃদ্ধা তাকে বলে যে তাকে ভয় দেখালে কিছুই হবে না। তখনই মাহেন্দ্রান বলে যে সে পুরো কথাটা আগে শুনুক। তো সে রাজি না হলে তো জেলে যাবে, কিন্তু যদি সে রাজি হয়ে যায় তাহলে পরের বার মেলায় যখন কিছু মানুষকে ফ্রিতে জমি দেওয়া হবে তখন সে সেখানে বৃদ্ধার নাম দিয়ে দিবে। তো এই কথা শুনেই তো বৃদ্ধার সাথে সাথে রাজি হয়ে যায়, আর সেখানে যে কান্নার অ্যাক্টিং করতে থাকে যাতে অন্য কেউ তার এই ডিলের ব্যাপারে না জানতে পারে। তো এভাবে কিছু মুহূর্তের মধ্যেই সে প্রবলেম সলভ করে দেয়, আর এর ক্রেডিট সে বালুকে দেয়। যাই হোক, এরপর দেখানো হয় সে তার অফিসে ছিল। সে রোজকারের মতোই অনেকগুলো কাজ করে দেয়। তো এরপরই তাকে তাদের সিনিয়র অফিসার শিবু ডাকে এবং তাকে বেদানকুন্নুর ধামে কিছু ক্রু পাঠাতে বলে, কারণ ধাম যে কোনো সময় ভেঙে যেতে পারে। তাই সেখানে সরকারি লোক না থাকলে মিডিয়া তাদেরকে নিয়ে অনেক কথা ছড়াবে, তাই দ্রুত যেন তারা এই কাজটা করে। যাই হোক, তো কিছুক্ষণ পরই মাহেন্দ্রান অর্থাৎ মাহির কাছে বালু তাদের নিউ রেভিনিউ অফিসারকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আসে। তার নাম হলো প্রজাস। তো প্রজাসের সাথে মাহি প্রথমে খুব ভালোভাবেই কথা বলে, কিন্তু তখন মাহি প্রজাসকে তাদের পার্টির মেম্বারশিপ নিতে বলে। তখনই প্রজাস বলে যে সে বিরোধী পার্টির পক্ষে, সে এটা করতে পারবে না। আর এই কথা শুনেই তো তারা আর প্রজাসের সাথে ভালো ব্যবহার করে না। এরপরই প্রজাস সেখান থেকে চলে যায়। তখন মাহি বালুকে বলে যে প্রজাসকে তারা বেদানকুন্নুতে পাঠিয়ে দিবে, আর তাহলে ধাম পড়লে তো সেও মারা যাবে। তার মানে এটা বোঝা যায় যে যারাই তাদের পার্টি জয়েন করতে চায় না তাদেরকে সে সহ্য করতে পারে না। যাই হোক, এরপর সে সেখান থেকে এমএলএ না খেয়ে থাকা কর্মসূচিতে মিডিয়া নিয়ে যায়, যাতে করে এমএলএ এর কাজের আরো প্রমোশন করা যায়। সেখানে গেলে এমএলএ তার উপর অনেক খুশি হয় এবং তাকে হায়ার পোস্ট দেওয়ারও কথা বলে। এরপর রাতের বেলা মাহি তার বাসায় ফেরে। সেখানে তার ওয়াইফ প্রিয়া তার জন্য অপেক্ষা করছিল। প্রিয়া একজন স্কুল টিচার, তো সে তাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেছিল, কিন্তু সে না আসায় সে তার উপর কিছুটা রাগ করে। কিন্তু মাহি তখন তাকে তাদের ভাষায় একটি কবিতা শোনায়, এতেই তো তার রাগ ভেঙে যায়। এরপর প্রিয়া তাকে বলে যে কালকে সে হসপিটালে যাবে। মাহি কি তার সাথে যাবে? মাহি তখন তার কাছে জানতে চায় যে সে কেন হাসপাতালে যাবে। প্রিয়া তো এই সময় লজ্জা পেয়ে বলতে থাকে যে সে প্রেগনেন্ট কিনা তা শিওর হতে যাবে। এই কথা শুনেই তো মাহি অনেক খুশি হয়ে যায় এবং প্রিয়াকে জড়িয়ে ধরে। যাই হোক, তো পরদিন তারা ডাক্তারের সাথে দেখা করতে যায়। ডাক্তার মাহিকে বলে যে সে লেট করে বিয়ে করেছে, তাই না? মাহি বলে হ্যাঁ। সে তখন বলে যে এতে বাচ্চার কিছু রিস্ক থাকতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, কিছু নিয়ম ফলো করলেই বাচ্চা ঠিক থাকবে। এটা বলেই ডাক্তার তাদেরকে কিছু টেস্ট করার জন্য দেয়, কিন্তু মাহি তখন সেখানে টেস্ট না করিয়ে তাকে নিয়ে অন্য এক জায়গায় টেস্ট করাতে যায়। সেখানে নিয়ে যেয়ে সে প্রিয়াকে তার নাম রেজিস্টার করতে বলে, আর সেখানে ডাক্তারের সাথে দেখা করতে যায়। তো সে ডাক্তারের কাছে গেলে প্রথমে তাকে চিনতে পারে না। তখন মাহি তাকে বলে যে তার এই ক্লিনিক বানানোর আগে এর পাশে যেই জায়গা নিয়ে প্রবলেম ছিল সেই প্রবলেম সেই সলভ করে দিয়েছিল। সে এটা বলে যাতে ডাক্তার তাদের টেস্টের জন্য কোনো টাকা না নেয়, আর তার প্ল্যান ওয়ার্কও করে যায়। কিন্তু প্রিয়া এটা বুঝতে পেরে একটু রেগেই যায়, আর মাহিকে বলে যে তারা যেহেতু টাকা দিতে পারবে তাহলে তারা পরিচয় দিয়ে ডিসকাউন্ট কেন নিবে। তখন মাহি তাকে বলে যে সে ডাক্তারকে চিনতো, আর সে তাকে
তাকে টেস্টের টাকা না দেওয়ার জন্য নিজে থেকেই ইনসিস্ট করে, কিন্তু প্রিয়ার কাছে তার কথা বিশ্বাসই হয় না। তবুও সে আর কোনো কথা বলে না। যাই হোক, এরপর তারা দুইজন মিলে মিউজিয়ামে ঘুরতে যায়। সেখানে গিয়ে প্রিয়া তার কাছে জানতে চায় যে সে আজ তার অফিসে কেন গেল না, তার অফিসে কি কোনো কাজ নেই। মাহি বলে সেখানে বালু আছে, সে অনেক স্মার্ট, কাজ সব সেই সামলে নিবে। এটা শুনে প্রিয়া বলে তার কাছে বালু ছেলেটাকে ভালো লাগে না, তার সব সময় মনে হয় বালুর মধ্যে কোনো ভণ্ডামি আছে। কোনো একদিন সে মাহিকে ধোকা দিয়ে তার পজিশন নেয়ার চেষ্টা করতে পারে। মাহি তখন তাকে এগুলো বলতে মানা করে আর বলে যে বালু এরকম ছেলে নয়। তখনই তারা সেখানে মিউজিয়ামে বালুকে দেখে। বালুকে মাহি তার কাছে ডাকে এবং তাকে জানায় সে বাবা হতে যাচ্ছে। এরপরে সে বালুর কাছে জানতে চায় যে সে এখানে কি করছে, তার তো কাজে থাকার কথা। বালু তখন তাকে মিথ্যা বলতে থাকে যে সে এখানে তার এক আঙ্কেলের সাথে দেখা করতে এসেছে। কিন্তু তখনই তার কাছে একটি মেয়ে আসে আর তাকে বলে যে তার মা তাকে তার সাথে দেখা করতে বলেছিল। সে বালুকে কলও করেছে, কিন্তু বালু ফোনই রিসিভ করেনি। বালু তো তখন তাদের কাছে ধরা খেয়ে যায় আর সে মাহিকে বলে যে আসলে তার মা বিয়ের জন্য মেয়ে দেখেছে, এর জন্য সে না পারতে অফিস টাইমে এখানে এসেছে তার সাথে দেখা করতে। মাহি তখন তাকে কিছুই বলে না এবং তাকে মেয়েটির সাথেই যেতে বলে। যাই হোক, পরদিন মাহি তার অফিসে যায় আর সেখানে সতীশকে ডেকে পাঠায়। এখানে বলে দিই সতীশও প্রাজাসের মতো অন্য পার্টি সাপোর্ট করত, এর জন্য মাহি তাকেও সহ্য করতে পারত না আর সতীশও এটা ভালো করেই জানতো। যাই হোক, তো সতীশ তার কাছে গেলে সে তাকে একজন বৃদ্ধ মহিলার ফাইল তাড়াতাড়ি বের করে দিতে বলে। সতীশ তখন অনেক ফাইলের মধ্য থেকে তার আর একজন কলিগের সাথে মিলে সেই ফাইল খুঁজতে থাকে। তখন তার কলিগ তাকে বলে যে মাহি তাকে দিয়ে এটা করাচ্ছে কারণ সে তাকে দিয়ে কষ্ট করাতে চায়। সতীশ বলে যে সে এটা জানে, শুধু একবার তার পার্টি ক্ষমতায় আসুক, তারপর সে মাহিকে দেখে নিবে। এটা বলেই সে উপরে খুঁজতে যায়, তখনই নিচে পড়ে যায় আর তখন সে মাহিকে আরো বদদোয়া দিতে থাকে। এরপর সে সেখানে সেই ফাইলটি পায়, কিন্তু ফাইলটিতে ইঁদুর টয়লেট করে রেখেছিল আর সেই অবস্থাতেই সে ওটা মাহির কাছে জমা দেয় তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। তো ফাইলটির এই অবস্থা দেখে তো মাহি সতীশকে কিছু বলতেও পারে না, কারণ এখানে তো তার দোষ ছিল না। আর তাই সতীশ তাকে বিরক্ত হতে দেখে খুবই খুশি হয়। তো এরপর দেখানো হয় মাহির কাছে একজন মেয়ে এমপ্লয়ি ছুটির জন্য অ্যাপ্লিকেশন নিয়ে আসে আর মেয়েটি তাকে জানায় যে তার বিয়ের দাওয়াত আছে, সেখানে তাকে যেতে হবে। কিন্তু মাহি তো তাকে ছুটি দিবে না, কারণ সেও অন্য পার্টি সাপোর্ট করত। এর জন্য সে তাকে বলে যে তার অ্যাপ্লিকেশনে অনেক ইংলিশ শব্দের ব্যবহার আছে যেগুলো চলবে না, তাছাড়া শব্দের অনেক ভুলও আছে আর এইটা সে যেন ঠিক করে আনে। তখন মেয়েটি অর্থাৎ মেনিকা সে সময় খুবই কনফিউজড হয়ে যায় আর অ্যাপ্লিকেশন ঠিক করতে চলে যায়। যাই হোক, এরপর মাহির কাছে আবারও সেই বৃদ্ধ মহিলা তার জমির ফাইল চায়। সে তখন বালুকে বলে যে সে যেন কোনোভাবে নতুন ফাইল বানিয়ে তাকে দিয়ে দেয় আর তাকে কাজ দিয়ে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় মেনিকার কাছে একজন লোক আসে এবং মেনিকা তখন তাকে তার সমস্যার ব্যাপারে জানানোর জন্য জেকবের কাছে নিয়ে যায়, কিন্তু জেকব তো তার কথা শোনায় একদমই ইন্টারেস্টেড ছিল না। যাই হোক, তো কিছুক্ষণ পরই সে লোকটির কাছে তার সমস্যা জানতে চায়। লোকটি তাকে জানায় যে তাকে একটি সরকারি জায়গা দেওয়া হয়েছে, কিন্তু সেখানে গিয়ে এসে দেখে সেই পুরো জমিতে বিরাট বড় পাথর। তখন জেকব বলে যে তার এই সমস্যা নিয়ে ইনভেস্টিগেট করতে তার 1 সপ্তাহ সময় লাগবে, তাই সে যেন 1 সপ্তাহ পরই তার সাথে দেখা করতে আসে। আসার আগে যেন সে তার ফোনে কল করে জেনে নেয়। লোকটিও তার কথা মেনে নেয়, কিন্তু তখন সে জেকবের উপর একেবারেই বিশ্বাস করতে পারছিল না যে সে আসলে কি তার কাজ করবে কিনা, আর তাই সে তখন মাহির খালি ডেস্কের দিকেই তাকিয়ে থাকে। যাই হোক, এরপর মাহিকে দেখানো হয় সে অন্য কলিগদের সাথে মিলে লাঞ্চ করছিল। তখনই একজন তাকে বলে যে তাদের সিনিয়র অফিসার শিবু রিটায়ার্ড হচ্ছে, তাই এই উপলক্ষে তাদেরকে তার জন্য ফেয়ারওয়েল দেওয়া উচিত। তখন বালু বলে যে তাদের উচিত সবাই মিলে তাকে ভালো কোনো গিফট দেওয়া। সবাই তো তার কথায় রাজি হয়ে যায়। তখনই আরেকজন লোক মাহির কাছে জানতে চায় যে শিবুর পর এখানে কাকে পাঠানো হবে। তখন মাহি বলে যে যাকেই পাঠানো হোক না কেন তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের পার্টি এখন ক্ষমতায় আছে। এটা শুনেই সেখানে থাকা সতীশ চোখ করে, কারণ এই কথাটা মাহি তাকেই টার্গেট করে বলেছিল। এরপর দেখানো হয় বালু তার একজন বন্ধুর সার্টিফিকেট করে দেওয়ার কাজে তাকে মাহির কাছে নিয়ে আসে এবং তাকে তার কাজটা করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মাহি তাকে বলে যে এটা ইল্লিগাল কাজ, সে এটা করতে পারবে না, কিন্তু বালু তাকে অনেক জোর করতে থাকে। তখন মাহি বলে যে সে এটা নিয়ে ভাববে, কিন্তু তার আগে তার বন্ধুকে এই অফিসের চারপাশে আধা ঘন্টা ধরে সাইকেল চালাতে হবে। এটা হলো তার সমঝোতা করার ওয়ে। যাই হোক, তো তারা এই কাজ করছিল। তখনই মেনকার কাছে
একটা ছেলে আসে এবং তার সার্টিফিকেট দিতে বলে, কিন্তু মেনিকা তাকে একবার এই ডেস্কে তো অন্যবার আর এক ডেস্কে পাঠাতে থাকে। তখন তো সে অনেক রেগে যায় আর সেখানেই সিন ক্রিয়েট করতে থাকে। সে মেনিকাকে বলে যে সে কেন তাকে এত ঘোরাচ্ছে, সে তাকে কি পেয়েছে, সাধারণ মানুষ বলে সে তাকে এত খাটাবে, এটা হবে না, সে তার নামে কমপ্লেইন করবে। এটা বলেই সে চলে যায়। তখন তো মেনিকার সাথে এসব কাণ্ড দেখে মাহি আর বালু অনেক মজা পাচ্ছিল। যাই হোক, তো পরদিন তারা শিবু স্যারের জন্য ফেয়ারওয়েলের ব্যবস্থা করে। সেখানে মাহি তাকে নিয়ে অনেক প্রশংসা করতে থাকে, আর আসলেই সে খুব ভালো একজন মানুষ ছিল। তো এরপর তারা তাকে তাদের আনা গিফটটা দেয়। তখন শিবু মাইকে কিছু বলে। সে বলে যে এই অফিসে সে অনেক ছোট একটা পজিশনে এসেছিল আর এখন সে সিনিয়র অফিসার হয়ে রিটায়ার্ড করছে। তার এখন অবশ্যই কষ্ট লাগছে, কিন্তু সে এখন থেকে একটু আরাম করতে পারবে। যাই হোক, রাতের বেলা দেখানো হয় মাহি আর বালু অফিসের রাত পর্যন্ত ছিল। তখনই শিবু স্যার শেষবারের মতো তার অফিসটিকে দেখে বেরিয়ে যাচ্ছিল। যেতে যেতেই সে মাহিকে বলে যে সে যখন চাকরিটা পেয়েছিল তখন সে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ এই চাকরির জন্য তার মা এবং বোন রাস্তায় বসা থেকে বেঁচে গিয়েছিল। যাই হোক, এরপর সে আরো কিছু ইমোশনাল কথা বলে ওখান থেকে চলে যায়। তো পরদিন দেখানো হয় মাহি মিনিস্টারের পিএস এর সাথে দেখা করতে যায়। পিএস তাকে বলে যে সে এখানে কেন এসেছে। মাহি বলে এই তো সে তার সাথে দেখা করতে এসেছে। তখনই পিএস তার কাছে জানতে চায় যে তার প্রমোশনের কি খবর। সে বলে এপ্রিলে ডিউ আছে। পিএস তাকে এই ব্যাপারে মিনিস্টারের সাথেই কথা বলে নিতে বলে। তাই এবার সে মিনিস্টারের কাছে যায় আর তাকে বলে যে মাহির সাথে তার কিছু কথা ছিল। তো সে বলতে থাকে তারা আসলে চাচ্ছিল যে টেম্পোরারি রেভিনিউ অফিসারের টাইম এক্সটেনশন করতে এবং তাদের বেতন টাইম টু টাইম দিয়ে দিতে। এটা শুনেই মাহি বলে ঠিক আছে, কিন্তু সে যেন এই জিনিসটা এখনই অ্যানাউন্স না করে। মিনিস্টার তখন এর কারণ জানতে চায়। তখন সে বলে এই বেতন নিয়ে আরো কিছু প্রবলেম হোক, তখন অথরিটির সামনে তারা জিনিসটা অ্যানাউন্স করবে, তাহলে আরো বেশি মানুষ তাদের এই কাজ সম্পর্কে জানবে আর তাকে মিনিস্টার হিসেবে মেনেও নিবে। তার আইডিয়া শুনে মিনিস্টার অনেক বেশি খুশি হয় এবং তাকে শাবাশিও দেয়। যাই হোক, তো কিছুক্ষণ পরই মাহির কাছে বালুর কল আসে। সে তাকে বলে যে তাদের সিনিয়র অফিসার হিসেবে তারা যাকে আশা করেছিল সে তো আসেনি, এসেছে এক লেডি অফিসার যে কিনা আশা হতে মাহির কথাই জানতে চাচ্ছে। এটা শুনেই তো মাহি এবার টেনশনে পড়ে যায় আর সে বালুকে তাকে বলতে বলে যে মাহি এখন মিনিস্টারের সাথে মিটিং এ আছে। যাই হোক, তো কিছুক্ষণ পরই মাহি চলে আসে। বালু তাকে বলে যে তার খুব ভয় করছে, তারা কেন তাদের পার্টির কাউকে পাঠালো না। মাহি তখন তাকে এত স্ট্রেস নিতে মানা করে এবং তাড়াতাড়ি সিনিয়র ম্যাডামের অফিসে যায়। সেখানে গিয়ে সে তাকে জানায় যে সে মিনিস্টারের সাথে মিটিং এ ছিল। তখন ম্যাডাম তাকে বলে যে সকালে তাকে খুঁজতে অনেকেই এসেছে, তারা হয়তো তার জন্য বাইরে অপেক্ষা করছে, তাই এখন সে কাজ করতে যাক। তো তখন সেখানে সতীশও ছিল। তো মাহি চলে গেলে সতীশ ম্যাডামকে বলে যে মাহি বেশিরভাগ সময় নিজের ডেস্কে বসে না, তাই সে যেন একটু তার দিকে কড়া নজর রাখে। মাহি তো এটা শুনে ফেলে আর বলে এই সতীশের তো 12টা বাজিয়ে ছাড়বো আমি। যাই হোক, এরপর বাইরে আসলে তার কাছে বাবু নামের একজন ভিলেজ অফিসার আসে। সে মাহির চেনা পরিচিত ছিল। তো সে মাহিকে তার প্রবলেমের কথা জানায়। সে বলে এত বছর ধরে অ্যাজ আ ভিলেজ অফিসার সে সেখানের বিদ্যুৎ বিল দিয়ে যাচ্ছে, কিন্তু এইবার বিল অনেক বেশি এসেছে, তাই এটা দেওয়া তার পক্ষে সম্ভব না। এ কারণেই তার এখানে আসা। সে চায় মাহি যেন এটার কোনো সলিউশন করে দেয়। মাহি তখন এটা নিয়ে ভাবতে থাকে। সেই সময় তার কাছে বালু আসে আর সে তার সাথে তার ফ্রেন্ডকেও নিয়ে আসে। বালু মাহিকে বলে এটা তার ফ্রেন্ড ভিকি আর তার সলভেন্সি সার্টিফিকেট লাগবে আর কাজটা খুবই আর্জেন্ট। এই কথা শুনেই তো মাহির মাথায় সাথে সাথে একটা প্ল্যান আসে। সে ভিকিকে বলে যে সে তার সার্টিফিকেট দিত, কিন্তু কথা হচ্ছে তার সার্টিফিকেট যেখান থেকে রিনিউ করানো হবে সেই গ্রামে ইলেকট্রিসিটি নেই, কারণ ইলেকট্রিসিটির বিল পরিশোধ করা হয়নি। অর্থাৎ সে বাবুর প্রবলেম সলভ করতে চাচ্ছিল। তখন ভিকি এটা শুনে বলে তার তো অনেক আর্জেন্ট লাগবে, তাই বিলটা সেই পে করে দিবে। মাহি তখন তাকে বলে সে যেন বালুর কাছে বিলটা দিয়ে তার সার্টিফিকেট নিয়ে চলে যায়। তো এভাবেই দুইটা কাজই সে করে দেয় তার বুদ্ধি দিয়ে। যাই হোক, এরপর দেখানো হয় ম্যাডাম তার বাসায় ছিল এবং এই নতুন জায়গায় শিফট হচ্ছিল। তখনই সে সেখানে তার মেয়ে মালুকে ডাকে। মালু তার কাছে জানতে চায় যে তার অফিসের সবাই কেমন। ম্যাডাম বলে অফিস ভালো, কিন্তু অফিসারগুলো সব বেঈমান। তখনই মালু বলে যে তার মতো বেঈমান। এটা বলার পরই তারা দুজন হাসতে থাকে। পরদিন দেখানো হয় মাহি তার অফিসে ছিল। তখনই তার কাছে আনিয়ান স্যার আসে
এবং তার সাথে একজনকে নিয়েও আসে। সে লোকটির মাইনিং বিজনেসের জন্য লাইসেন্স লাগবে, কিন্তু সেখানে তাদের ম্যাডাম শোভার ইন্সপেকশনে যাওয়ার কথা আছে। তাই তারা যেন কোনো ঝামেলা না হয় সেই বিষয়টা মাহিকে দেখতে বলে। মাহি তখন তাদেরকে বলে ঠিক আছে, সে দেখবে কি করা যায়। তো এরপর মাহির কাছে সেই প্রজাস আসে, যার ট্রান্সফার মাহি ধামের কন্ট্রোল সেন্টারে করিয়েছিল, আর এর জন্য সে এখানে এসেছে। সে আর সেই ধামের কাছে কাজ করতে পারছে না, তার অনেক কষ্ট হচ্ছে। এর জন্য সে মাহির কাছে এসে বলে যে সে তাদের পার্টি জয়েন করবে, সে শুধু তার পোস্টিং আবারও এখানে ফিরিয়ে আনুক। মাহি তখন বলতে থাকে যে এখন সে ঠিক পথে যাচ্ছে। এটা বলেই সে তার অ্যাপ্লিকেশন নেয় এবং তাকে বলে তার কাজ হয়ে যাবে, সে যেন চিন্তা না করে। তো এটা হতে দেখে ফেলে কুট্টান, যে অন্য পার্টির লোক ছিল। তো সে যে সাতিশকে এটা জানায় যে প্রজাস তাদেরকে ধোকা দিয়েছে, সেও এখন মাহিদের সাথে যুক্ত হয়েছে। এটা শুনেই তো সতীশ অবাক হয়ে যায়। তখনই সেখানে মেনকা আসে এবং তারা দুজন একে অপরের সাথে ফ্লার্ট করতে থাকে। যাই হোক, তো সেখানে মেনকা তাকে জানায় যে ম্যাডাম শোভা অনেক বেশি স্ট্রিক্ট, একটু কোনো ভুল হলে অনেক বকা দেয়। তখন সাতিশ তাকে বলে যে কোনো কাজ সে যেন তার সিনিয়র অথবা জুনিয়রের কাছে পাঠায়, তাহলে কনসিকুয়েন্স তারা ফেস করবে। যাই হোক, এরপর আমাদেরকে বালুকে দেখানো হয়। সে ম্যাডামের কাছে যায় একটি ফাইল পাশ করাতে, কিন্তু সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ডকুমেন্টটি ছিল না। তখন বালু তাকে বলে যে এতে আর কি হবে, সে সাইনটা করলে গরিবের ভালো হয়ে যাবে। তখন ম্যাডাম তাকে একটি গল্প শুনিয়ে বলে যে কোনো কাজ করার সময় যে ব্যাঘাত ঘটাবে তার নামেই কমপ্লেন ফাইল করা হবে, তাই সে যেন তার যেটুকু কাজ সেটুকুই করে, আর সাইন সে করবে না কিনা সেটি তো তার উপরে। যাই হোক, এটা বলার পরই সে বালুর কাছে মাহি কোথায় তা জানতে চায়। বালু বলে মাহি তাদের পার্টির হয়ে মিছিলে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে তো তাই সেটা কমানো নিয়ে। তখন ম্যাডাম তাকে অ্যাটেন্ডেন্সের খাতাটা আনতে বলে। বালু সেটা এনে দিলে সে সেখানে মাহির হাফ ডে অফ নিয়েছে বলে অ্যাবসেন্ট দিয়ে দেয়। এরপর সে অ্যাটেন্ডেন্স খাতা তার কাছেই রেখে দেয়, আর বালুকে বলে যে সে যেন সবাইকে বলে দেয় যে আজ থেকে অ্যাটেন্ডেন্সের খাতা এখানেই থাকবে আর সবাই এখানে এসেই সাইন করবে। যাই হোক, তো কিছুক্ষণ পরই মাহি ফিরে আসে। তখন বালু তাকে সবটা জানায়। এসব শুনে মাহি বলে যে এখন তো ম্যাডাম একটু বেশিই করছে, তাকে ম্যাডামকে কোনো শিক্ষা দিতেই হবে। এটা বলেই সে ম্যাডামের রুমে যায় এবং তাকে জানায় যে সে মিনিস্টারের সাথে মিছিলে গিয়েছিল। ম্যাডাম তাকে বলে যে সে যেই কাজেই যাক না কেন সে তার হাফ ডে অফ দিয়ে দিয়েছে, এটা তো এখন চেঞ্জ হবে না। তখন এসব দেখে মাহি ওখান থেকে চলে আসছিল। সেই সময় ম্যাডাম তাকে বলে যে তার কেবিনের টয়লেটে কিছু প্রবলেম হয়েছে, তাই সে যেন এটা ঠিক করার জন্য অ্যাপ্লিকেশন দেয়। এসব শুনে মাহি বলে অ্যাপ্লিকেশন দেওয়ার পর এর কাজ হতে হতে অনেক সময় লাগবে, কারণ সব রুলস ফলো করলে কোনো কাজই ঠিকভাবে আর সময় মতো হওয়া সম্ভব না। এটা বলে সে কুল ওয়েতে বাইরে যাচ্ছিল। তখনই ম্যাডাম তাকে বলে যে এই চিন্তা তাকে করতে হবে না, সে যেন অ্যাপ্লিকেশন জমা দিয়ে দেয়, অ্যাটলিস্ট তার পরের অফিসার তো ভালো আশ্রম পাবে। এসব শুনে মাহি আবারও চুপ হয়ে যায়। যাই হোক, এরপর রাতে দেখানো হয় মাহি তার ওয়াইফ প্রিয়ার সাথে ছিল। তখনই তার কাছে আনিয়ানের কল আসে এবং সে তাকে জানায় যে আগের দিন ম্যাডাম শোভা মাইনের গর্ত ইন্সপেকশন করেছে, এখন পরেরটুকু যেন মাহি দেখে নেয়। মাহি তখন তাকে ফুল অ্যাসিউরিটি দিয়ে বলে যে তার কাজ হয়ে যাবে, সে যেন চিন্তা না করে। এটা শুনেই প্রিয়া তাকে বলে যে কিভাবে সে তার কাজ করবে, ইন্সপেকশনে তো কোনো ফল্ট খুঁজে পাওয়া গেছে, এর জন্যই তাদের কাজ হচ্ছে না। তখন মাহি বলে যে সে ফ্লোতে বলে দিয়েছে, কিন্তু এই ব্যাপারটা তাকে দেখতে হবে। প্রিয়া তখন তাকে পরের মামলায় এভাবে জড়াতে মানা করে, কারণ এসব নিয়ে পরবর্তীতে তাকেই ঝামেলা পোহাতে হতে পারে। এটা শুনে মাহি তাকে বলে তার কিছুই হবে না, সে যেন কোনো চিন্তা না করে। তো পরদিন দেখানো হয় আজ রেভিনিউ ডে হওয়ায় সবাই শপথ নিচ্ছে, কিন্তু সেখানে মাহি না থাকায় ম্যাডাম বালুকে বলে যে মাহি আসলে সে যেন তাকে তার অফিসে পাঠিয়ে দেয়। পরদিন আনিয়ান সেই লোকটি অর্থাৎ আজাদের সাথে মিলে ম্যাডাম শোভার সাথে দেখা করে এবং তাকে বলে যে ইন্সপেকশন যেহেতু হয়েই গিয়েছে তাই সে যেন সাইন করে দেয়। ম্যাডাম তখন বলে যে সেই কাজ করতে পারবে না, কারণ তাদের গর্তের 200 কিলোমিটারের মধ্যে মানুষের বসবাস আছে, তাই সে এখন ফাইল আরডিওর কাছে সেন্ড করে দিবে। তারা তার কোনো হেল্প করলেও করতে পারে, কিন্তু আরডিওর কাছে গেলে তো তাদের কাজ হবে না, তাই তারা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই মানে না। এরপর আজাদ রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর সেখানে মাহি তার সাথে দেখা করতে আসে। ম্যাডাম বলে যে সে যেহেতু শপথের সময় আসেনি
তাই সে এখন তার সামনে শপথ নিবে। প্রথমে মাহি করতে চায় না, কিন্তু ম্যাডামের অর্ডারের জন্য তাকে করতেই হয় এসব। এরপর দেখানো হয় রাতের বেলা মাহি আর বালু আনিয়ানার আজাদের সাথে দেখা করে। আজাদ তার কাছে ম্যাডামের ফ্যামিলি নিয়ে জানতে চায়। বালু তখন বলে তার শুধু একটা মেয়ে আছে। এরপর মাহি বলে যে সে অনেক বেশি স্ট্রিক্ট হচ্ছে, এত স্ট্রিক্ট হলে এবং রুলস ফলো করলে তো কোনো কাজই করা হবে না। তখন আজাদ বলে যে টাকা দিলে কি কোনো কাজ হবে? মাহি বলে যে না, সে টাকা নিবে না। তখন আজাদ বলে তাহলে তাকে অন্য পথে শিক্ষা দিতে হবে। যাই হোক, পরদিন তাদের রেভিনিউ অফিসে ফায়ার সার্ভিসের লোক তাদেরকে আগুন লাগলে কি কি করতে হবে তার ট্রেনিং দিতে আসে। তখন বালু আর মাহি দেখে সাতিশ আর মেনিকার মধ্যে খুব ফ্লার্ট চলছে। এর জন্য তারা তাদেরকে নিয়েই বলতে থাকে যে তাদের অনেক বেশি এজ গ্যাপ, এসব কিভাবে সম্ভব? যাই হোক, তখন বালু বলে যে সাতিশ আজকাল তাদের পার্টিকে নিয়ে বেশি কথা শোনাচ্ছে। তখনই মাহি বলে ওঠে যে তাহলে তাকে আরো পুরনো ফাইল খুঁজতে দিতে হবে। যাই হোক, এরপর ফায়ার সার্ভিস থেকে ডেমো দেখানোর পর কাউকে এসে ট্রাই করতে বলা হয়। তখন মাহি ইচ্ছে করেই সেখানে সাতিশকে পাঠায়, কিন্তু সাতিশ ভয়তে তা করতেই পারে না। তখনই আর একজন আসে আর আগুন নিভিয়ে দেয়। আর এই লোকটি অনেকদিন ধরেই তার সার্টিফিকেটের জন্য ঘুরছিল। এর জন্য তাদেরকে কথা শুনিয়ে সে সেখান থেকে চলে যায়। যাই হোক, তো এই সব ঝামেলার পর সেখানে আবারও সেই লোকটি আসে যার নাম হলো সাজি। সে তার সেই জমির দলিল নিতে আবারও আসে। সে মাহির সাথে দেখাও করতে চায়, কিন্তু মাহি ব্যস্ততা দেখিয়ে তার সাথে দেখা করে না। তাই সে উপায় না পেয়ে ম্যাডামের কাছে যায়। ম্যাডাম তখন মাহিকে ডাকে এবং তার কাছে জানতে চায় যে সাজির ফাইলে কি সমস্যা আছে। তো তখন সে সমস্যার কথা বললে সাজি বলে যে তার এই কাজ যদি না হয় তাহলে তার মেয়ে মারা যাবে, আর তার মেয়ের ছোটবেলা থেকেই হার্টে ছিদ্র আছে, যেটার জন্য তাকে লোন নিতে হলে জমির দলিল জমা দিতে হবে। এই কথা শুনে তো তাদের দুজনেরই খারাপ লাগে, আর তারা এবার তার জন্য কাজটিও করে দেয়। লোকটিও তাদের এই কাজে অনেক খুশি হয় আর এখান থেকেই চলে যায়। এরপর দেখানো হয় মাহির কাছে আবারও বাবু নতুন সমস্যা নিয়ে হাজির হয়েছে। তার এখনের সমস্যা হলো যে সে পাখিদের আবর্জনার জন্য গন্ধে বাঁচতে না পেরে তাদের অফিসের সামনের গাছগুলো কেটে ফেলেছে। আর এটা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাকে নিয়ে এন্টি মিছিল করছে, আর তার নামে গাছ কাটার অপরাধে কেস করবে বলেও জানিয়েছে। তাই সে মাহির কাছে এর থেকে বাঁচার একটা সলিউশন জানতে এসেছে। মাহি তখন তাকে বলে যে এই ব্যাপারে সে কি করবে, কিন্তু সে তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। তখন মাহি বলে আচ্ছা আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। তো এর পরদিনই রেভিনিউ অফিসে হঠাৎ করে রেড দেয়া হয়। সেখানে ইনভেস্টিগেটর অফিসাররা সবকিছু ইনভেস্টিগেশন করে আর ফাইলগুলো ফার্দার ইনভেস্টিগেশনের জন্য নিয়ে যায়। আর তার পরদিন ম্যাডাম শোভা এবং মাহির কাছে ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন লেটার আসে, কারণ তারা সাজির ফাইলে ঝামেলা থাকা সত্ত্বেও তাকে জমি দিয়েছিল। এটা শুনেই তো ম্যাডাম কাঁদতে থাকে আর মাহির অবস্থাও খারাপ হয়ে যায়। যাই হোক, এরপর দেখানো হয় তাদের এই নিউজ সব জায়গায় ছড়িয়ে যায়, কিন্তু তখনই হারিশ নামের একজন তাদের দুজনের নামে মিথ্যা নিউজ ছড়াচ্ছিল। সে মিডিয়ার কাছে রিপোর্ট করে যে মাহি আর শোভা ম্যাডাম টাকা নিয়ে সাজির কাজ করেছে। তাদের উপর করাপশনেরও ট্যাগ দিতে থাকে, যার জন্য মাহি এবং শোভা ম্যাডামকে সবাই ভুল বুঝতে থাকে। কিন্তু এখন তাদের করার কিছুই ছিল না, তারা তো একজনকে হেল্প করতে গিয়ে নিজেরাই ফেসে গেল। তাই এখন তাদেরকে ইনভেস্টিগেশন শেষ হওয়া পর্যন্ত এই বদনাম নিয়েই চলতে হবে। এরপর দেখানো হয় শোভা ম্যাডামকে। সে তার মেয়ের সাথে তার কলেজের প্রোগ্রামে যেতে পারে না, কারণ তাকে নিয়ে করাপশনের নিউজ ছড়ানো হচ্ছিল, আর যেটা নিয়ে সে অনেক বেশি কষ্টে ছিল। তাদের দুজনের লাইফেই এখন অনেক বড় সমস্যা চলতে থাকে। তখনই মাহি মনে করে যে হয়তো এই কাজ আনিয়ানার আজাদের হতে পারে, কারণ আজাদ তাকে সেদিন বলেছিল যে সে শোভা ম্যাডামকে শিক্ষা দিয়ে ছাড়বে, আর তাদের দুজনের এই সমস্যার মধ্যে সে ফেসে গিয়েছে। তাই এই নিয়ে সে আনিয়ানের সাথে কথা বলে, কিন্তু সে বলে তারা এই কাজ করেনি, সে তার উপর বিশ্বাস রাখতে পারে। কিন্তু এরপর মাহি চলে গেলে দেখা যায় যে তার সন্দেহই ঠিক ছিল, এই কাজটি আজাদই করিয়েছে, কিন্তু এই ব্যাপারে মাহি জানতো না। তো এরপর আমাদেরকে দেখানো হয় যে রেভিনিউ অফিসে এখন নতুন সিনিয়র অফিসার পাঠানো হয়েছে এবং জেকবকে মাহির পজিশন দিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, তো মাহি এরপর মিনিস্টার অফিসে যায় মিনিস্টারের সাথে দেখা করার জন্য, কিন্তু দেখা যায় যে তার এই নিউজের জন্য সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
যেসব মানুষদের সে আগে অনেক হেল্প করেছিল সেই মানুষগুলোই এখন তার কোনো হেল্প করতে চাচ্ছে না। তো মিনিস্টারের জন্য সে এর আগেও অনেকবার অনেক কিছু করেছে, কিন্তু যখন সে তার সাথে দেখা করতে চায় তখন তারা বাহানা করে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে তার একজন পরিচিত লোকের কাছে কিছু ফাইল আনতে যায়, যাকে সে এর আগে অনেকবার অনেকভাবে সাহায্য করেছিল, কিন্তু সেও তার কোনো হেল্পই করে না। যাই হোক, মাহি এরপর সব সরকারি অফিসে যেতে থাকে এবং সাধারণ মানুষকে কোনো ফাইল রিনিউ করানোর জন্য যা যা করতে হয়, যেমন এক ডেস্কের পর আরেক ডেস্ক, তারপরে একটি অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে আরো একটি অ্যাপ্লিকেশন জমা দেওয়া, এই সব কিছু তাকে এখন করতে হচ্ছিল। যে নিয়মগুলো সে অন্য মানুষগুলোর জন্য পালন করেনি, সেই নিয়মগুলো এখন তাকে পালন করতে হচ্ছে। যাই হোক, তার সাথে সাথে ম্যাডাম শোভাকেও সেম প্রসেস ফলো করতে হচ্ছিল। তো তারপর একদিন মাহির ম্যাডামের সাথে দেখা হয় এবং সে তার সাথে কথাও বলতে চায়। ম্যাডাম তখন তার সাথে কোনো কথাই বলতে চায় না। এটা দেখে মাহি তাকে বলে যে এই সিচুয়েশনে তাদের একসাথে কাজ করা উচিত, কিন্তু ম্যাডাম বলে যে মাহির জন্য এই সাসপেনশন অতটা ইফেক্টিভ না হলেও তার জন্য এটা অনেক বড় ব্যাপার, কারণ সেই চাকরির টাকা দিয়ে তার মেয়ের কলেজের ফি দেয়, তাই মাহি যেন তাকে আর বিরক্ত না করে। এরপর দেখানো হয় আগের সিনিয়র অফিসার স্যার শিবু তার মেয়ের বিয়ে উপলক্ষে সরকারি অফিসার সবাইকে আমন্ত্রণ করে। সেখানে সে মাহিকেও ইনভাইট করে, কিন্তু মাহি সেখানে আসলে কেউ তার সাথে কথা বলে না। বাবলুও তাকে ইগনোর করতে থাকে। সে তো এসব দেখে খুবই কষ্ট পায়, কিন্তু কিছুই বলে না। এরপর সে শিবু স্যারের সাথে দেখা করে। শিবু স্যার অনেক বেশি টেনশনে ছিল, কারণ যখন এই জমি নিয়ে সমস্যা হয়েছিল তখন সে সিনিয়র অফিসারের পজিশনে ছিল, তাই ইনভেস্টিগেশনে তার নামও এখানে আসতে পারে। কিন্তু মাহি তাকে এসব নিয়ে চিন্তা করতে বারণ করে এবং বলে যে সে সবটা সামলে নিবে। পরদিন দেখানো হয় মাহি রেভিনিউ অফিসে গিয়ে গোপনে বালুর সাথে দেখা করে। সে বালুকে বলে সে যেন তাকে কিছু পেপার এনে দেয়, কিন্তু এই সবকিছু সবার কাছ থেকে, বিশেষ করে সতীশের কাছ থেকে গোপন রাখতে হবে। বালু বলে যে সে তার কাজ করে দিবে। এরপরই সে আরো বলে যে এই কথা এখন বলে কোনো লাভ আছে নাকি, সে জানে না, কিন্তু তাদের অফিসের যে কোনো নিউজ মিডিয়াকে এবং হারিশকে এই সতীশই দেয়। এটা শুনে মাহি কিছু ভাবতে থাকে। এরপর সে হারিশের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে হারিশকে বলে যে তার সাথে তো তার কোনো পার্সোনাল শত্রুতা নেই, তাহলে সে কেন শুধু শুধু তাকে নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে। জিনিসটা এখন এখানে মিউচুয়ালি শেষ করলেই তো হয়। হারিশ তখন তার কথাগুলো ইগনোর করে এবং বলে যে সে তার কাছে কেন এসেছে, সে তার কথা কোর্টে যে জানাক। হারিশ সহজে মানবে না। এই জিনিসটাও মাহি বুঝতে পারে আর তাকে বলে যে তার বাড়ি তো ওয়েটল্যান্ডের উপর বানানো হয়েছিল, তাই না? তো যদি এই জিনিসটা পুলিশের কানে যায় তাহলে তার বাড়িটি তো তারা ভেঙে ফেলবে। হারিশ তো এটা শুনে ভয় পেয়ে যায়, কারণ এই ব্যাপারে শুধু মাহিই জানে, আর মাহি তাকে ইনডিরেক্টলি থ্রেটও দেয় আর ওখান থেকে চলে যায়। যাই হোক, এরপর আমাদেরকে শোভা ম্যাডামকে দেখানো হয়। সে একটি ক্যাফেতে তার মেয়েকে নিয়ে একজন লোকের সাথে দেখা করতে যায়। লোকটির নাম হলো সন্তোষ। তো সন্তোষ তাকে বলে যে তার কেসটি সম্পর্কে সে জানে আর এখানে সে তার হেল্প করতে পারবে। তো যেই অফিসারের কাছে তার কেসটি আছে সেই অফিসার হলো তার ফ্রেন্ড। তাকে বলে সে তার কেসটি ক্লোজ করাতে পারবে, কিন্তু এর জন্য তাকে 10 লাখ টাকা অ্যাডভান্স পে করতে হবে। ম্যাডাম তখন বলে যে সে কোনো খারাপ কাজ করেনি আর এটা ইনভেস্টিগেশনে এমনিতেই প্রমাণিত হয়ে যাবে। তখনই সন্তোষ বলে যে ইনভেস্টিগেশনের পরে সে চাকরিতে জয়েন করবে ঠিকই, কিন্তু তারপরও কেসটি যখন চলতে থাকবে তখন তার চাকরির বয়স শেষ হয়ে যাবে আর তাকে পেনশনও দেওয়া হবে না। তাই সে যদি তাকে দিয়ে কাজটা করায় তাহলে তাকে এসব সমস্যা ফেস করতে হবে না। এটা বলেই সন্তোষ সেখান থেকে চলে যায় আর ম্যাডাম বিষয়টা নিয়ে ভাবতে থাকে। তো এরপর রাতের বেলা আমাদেরকে রেভিনিউ অফিসে মাহি এবং বালুকে দেখানো হয়। বালু তাকে বলে যে তারা তো মানুষের সাহায্য করেছে, তাহলে কেন তাদের এখন এত সমস্যা হচ্ছে? মাহি বলে যে তারা মানুষের সাহায্য করার সাথে সাথে অনেক মানুষকে অনেক খারাপ সিচুয়েশনেও ফেলেছে আর তার বদদোয়া লেগে এখন তাকে এই সব কিছু ফেস করতে হচ্ছে, কিন্তু এখন তাকেই সামনে এসে কোনো কিছু করতে হবে। বালু তখন মাহির কাছে জানতে চায় যে সে কি করতে চাচ্ছে। মাহি বলে সাজির সাথে ফ্রি জমি আরো 47টি পরিবার পেয়েছে, কিন্তু তাদের প্রত্যেকের দলিলে সমস্যা আছে আর এই জিনিসটা যদি সবার সামনে আনা হয় তাহলে তো সবাই এই কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে আর সবাই এই ঝামেলা থেকে বের হওয়ারও চেষ্টা করবে। তখন তাদের এই ফাঁকে সেও কোনো সলিউশন পেয়ে যাবে, মানে একদম মাস্টার প্ল্যান করে ফেলে সে। তার কথা মতো পরদিনই বালু হারিশের সাথে দেখা করে এবং তাকে এই জমির ডিডে ঝামেলার কথা জানায় আর তাকে এই নিউজটা মিডিয়ায় প্রচার করতে বলে।
প্রথমে তো হারিস তার কথায় রাজি হয় না। সে তাকে মানানোর জন্য মিথ্যাও বলে যে তারা এই কাজটির মাধ্যমে মাহিকে একেবারে পরাজিত করতে পারবে। এটা শুনেই হারিস রাজি হয়ে যায়। এরপর বালু তাকে অ্যাডভান্স 50,000 টাকাও দিয়ে দেয় আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে বলে। হারিসও তার কথা রাখে এবং রেভিনিউ অফিসে ডিডের ঝামেলার নিউজটি সমস্ত নিউজ চ্যানেলে প্রচার করে, যার ফলে এখন রেভিনিউ অফিসের প্রত্যেকটা অফিসার ঝামেলার মধ্যে পড়ে যায়। সবার উপরে উপর মহল থেকে প্রেসার আসতে থাকে আর মাহির এই প্ল্যান একেবারেই সাকসেসফুল হয়ে যায়। যাই হোক, তো রাতের বেলা মাহি বালুকে নিয়ে আনিয়ানের সাথে দেখা করতে যায়, কিন্তু এইবারও সে তার সাথে কোনো কথা বলে না আর সেখান থেকেই চলে যায়। তখন বালু মাহিকে বলে যে তারা তাদের স্বার্থ হাসিল হওয়ার পরে এখন তাদেরকে ভুলে গেছে। তখন মাহি বলে যে তারা তাদের কোনো স্বার্থই হাসিল করতে পারবে না, কারণ সে যখন সাসপেন্ড হয় তখন সে তাড়াতাড়ি করে আজাদের ফাইলে লাল কালি দিয়ে দেয়, যার জন্য সে তার মাইনিং কখনোই করতে পারবে না। অর্থাৎ সে বুঝতে পেরে গিয়েছিল যে এই কাজটি আজাদেরই করা। এই তো ছিল এক ঝামেলা। এরপর আসা আর এক ঝামেলা। রেভিনিউ অফিসে বন্যায় যেসব গ্রামের মানুষদের ঘরবাড়ি ভেঙে যায় সেই মানুষগুলো সেখানে আসে আর তাদের কাছে সাহায্যের টাকা চায়, যেটা সরকার থেকে তাদেরকে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা বলে যে তারা এর আগে অনেককে টাকা দিয়ে দিয়েছে, সরকার থেকে এখনো তাদের কাছে নতুন করে ফান্ড আসেনি, কিন্তু কেউ তাদের কথা শোনে না। আর এর জন্য নতুন সিনিয়র অফিসারের উপর অনেক বেশি প্রেসার পড়ে যাচ্ছিল। এরপর দেখানো হয় শোভা ম্যাডাম তার মেয়ের সাথে শপিং করতে গিয়েছিল। তখনই সেখানে তার একজন রিলেটিভ তার কাছে আসে এবং তাকে বেশ উল্টোপাল্টা কথা শোনাতে থাকে। এটা দেখে তো তার মেয়ের অনেক বেশি রাগ হয়ে যায় এবং সেই মহিলাটিকে সেখান থেকে চলে যেতে বলে। তো মহিলাটি চলে গেলে সে তার মাকে বলে যে তাকে কেউ উল্টোপাল্টা কথা শোনাবে এটা সে সহ্য করতে পারে না। তো এরপর আমাদেরকে দেখানো হয় সতীশ এবং কুট্টান মিলে রেভিনিউ অফিসের কিছু অফিসারের করাপশন নিয়ে একটি প্লের আয়োজন করে। সে আসলে এটা মাহি আর বালুর জন্যই আয়োজন করে, কিন্তু সে তো জানতোই না যে তার এই কাজের জন্য মাহির আরো হেল্প হচ্ছে। যাই হোক, বালু মাহিকে কুট্টানের কথা বলে। সে বলে কুট্টান অনেক চালাকি দেখায় তার সাথে, তাই তাদের কুট্টান থেকেও বেঁচে থাকতে হবে। রাতে মাহি তার বাসায় বসে বালুকে ফোনে বলতে থাকে যে সে যেন হারিসকে 100% বিশ্বাস না করে, কারণ সে যে কোনো সময় তাদের সাথে ধোঁকাবাজি করতে পারে। এর জন্য সে কোনো ফাইল চাইলে বালু যেন তার কাছে জিজ্ঞেস করে তারপর তাকে দেয়। তো তার এই কথা তখন প্রিয়া শুনছিল। প্রিয়া তখন তার কাছে জানতে চায় যে সে কি সত্যিই কোনো খারাপ কাজ করেছে। মাহি তাকে বলে না আর তার উপর বিশ্বাস রাখতে বলে, কিন্তু তখনই সে তাকে তার পেটের বাচ্চার কসম খেতে বলে। সে সময় মাহি চুপ হয়ে যায়। প্রিয়াও তখন আপসেট হয়ে পড়ে। এরপর সে মাহির কাছে জানতে চায় যে এই সমস্যা আর কতদিন পর্যন্ত থাকবে। সে আর মানুষের কথা শুনে থাকতে পারছে না। মাহি তাকে বলে যে প্রিয়া যদি তার পাশে থাকে তাহলে সে খুব জলদি সমস্যার সমাধান বের করে ফেলবে। যাই হোক, এরপর তারা মিলে তাদের বাচ্চা ঠিক আছে কিনা তার চেক আপ করতে সেই আগের হসপিটালে যায়। কিন্তু এইবার প্রিয়া তাদের টেস্টের জন্য টাকা দিয়ে বলে যে তারা কারো অনুদান নিবে না। মাহি তো এটা শুনে খুব গিল্টি ফিল করে। এরপর আমাদেরকে শোভা ম্যাডামকে দেখানো হয়। সে তার ভাই উন্নিকে দিয়ে মন্ত্রীর সাথে কথা বলায় আর মন্ত্রীকে এটা জানাতে বলে যে তার আসলেই কোনো ভুল নেই। কিন্তু তার ভাই বলে যে এতে তার কোনো লাভই হবে না, তাই সে যেন যেই লোকটি তার কাছে 10 লাখ টাকা চেয়েছে তাকে টাকাটা দিয়ে দেয় আর তার কাজটি করিয়ে নেয়। শোভা ম্যাডাম তখন এটা নিয়ে ভাবতে থাকে। আবারও আমরা মাহিকে দেখতে পাই। সে বালুকে দিয়ে তার সাথে জেকবকে দেখা করানোর জন্য তার কাছে আনতে বলে, কারণ তারা এখন জেকবকে কোনোভাবে হাত করে তাকে দিয়ে তাদের একটি কাজ করাবে। তো জেকব আসলে মাহি তাকে বলে যে সে সেক্রেটারির নমিনেশন থেকে নিজের নাম কাটিয়ে তার নাম দিয়ে দিয়েছে। এটা শুনে তো জেকব অনেক বেশি খুশি হয়ে যায়। তখন মাহি বলে যে কিন্তু সে সেক্রেটারি হওয়ার পরে তাকে একটি কাজ করতে হবে। এরপর সে তাকে বলে যে ইল্লিগাল জায়গায় সিএম এর ছেলের শ্বশুর রিসোর্ট বানাচ্ছে আর এটা তাকে সবার সামনে এক্সপোজ করতে হবে। আর এরপর সে রেভিনিউ অফিসের লোকেরা যেন এসব বিষয়ে উপরের মহলের কাছে না জানিয়ে নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারে তার প্রস্তাব করবে। আর এরপর প্রস্তাব পাশ করানোর বিষয় সে দেখে নিবে। যদি তার এই প্ল্যান কাজ করে যায় তাহলে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। যাই হোক, তো সেখান থেকে মাহি ম্যাডাম শোভার বাসায় যায়। ম্যাডাম শোভাই তাকে আসলে এখানে ডেকে পাঠিয়েছিল। মাহি আসলে সে তাকে প্রথমে তার আগের আচরণের জন্য সরি বলে। এরপর তাকে সন্তোষের কথা জানায় যে সে তাকে 10 লাখ টাকা দিতে বলেছে। সে 7 লাখ ম্যানেজ করেছে। এখন বাকি টাকা দিয়ে সে
সে কি তাকে হেল্প করতে পারবে? মাহি তখন তাকে বলে যে তার এসব এজেন্টকে বিশ্বাস করা উচিত না, তারা ফ্রড হয়। সে এখন তার পাশে থাকুক, এই সমস্যার সমাধান সে করেই ছাড়বে। যাই হোক, এরপর দেখানো হয় রেভিনিউ অফিসের নিউ সিনিয়র অফিসার নতুন গাড়ি কেনে এবং সেটা উদ্বোধনও করে। তখনই তার ড্রাইভার কুট্টান তাকে বলে সে যেন একটি লেবু গুড লাক হিসেবে গাড়ির নিচে দেয় আর এরপর এটা চালায়। কিন্তু অফিসার তখন এটা নিয়ে একটু ইতস্তত বোধ করে, কারণ বহুদিন ধরে সে গাড়ি চালায়নি। তবুও সবার কথায় সে গাড়ি চালাতে গেলে তার ব্রেক ফেল করে এবং সে উল্টো পাল্টা গাড়ি চালাতে চালাতে সাজিকেই ধাক্কা মেরে দেয়। সাজি তখন কোনো একটা ফাইল নিয়ে সেখানে এসেছিল, তো সে কি জন্য এসেছিল তা তো আমরা পরেই জানতে পারবো। এরপর দেখানো হয় সেই ইনসিডেন্ট। এরপর রেভিনিউ অফিসে ওনাম ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। সেখানে কুট্টান সতীশের কাছে যায় এবং তাকে বলে যে একজন তাদেরকে টাকা দিয়ে সার্টিফিকেট নিতে আসছে। সতীশ তাকে তার কাছে নিয়ে আসতে বলে। এরপর লোকটি তাকে টাকা দিলে সে বলে তার কাজ হয়ে যাবে। আর তখনই সেখানে রেইডের অফিসাররা চলে আসে এবং তাকে সাথে সাথে ধরে ফেলে। আর এটা তাদের ট্র্যাপ ছিল, যেটা মাহি অর্গানাইজ করেছিল কুট্টান আর সতীশের দা এন্ড করার জন্য। যাই হোক, এরপর মাহি তাদের পার্টির গ্রুপ লিডারের সাথে দেখা করে যে তার পক্ষে ছিল। সে তাকে দিয়ে এই 48 ফ্যামিলির জমির নকল ডিডের দোষ সম্পূর্ণ মন্ত্রীর উপর চাপাতে পেরেছে। আর এটা দিয়ে তারা এখন তাদের নিজের পার্টিরই মন্ত্রী চেঞ্জ করার জন্য আন্দোলন করবে। তো এরপর তারা তাদের কথা মতো আন্দোলন শুরু করে। আর এখানে বলে দিই, মন্ত্রী চেঞ্জ হলে রেভিনিউ অফিসের অনেক কর্মচারী চেঞ্জ হবে আর তখন মাহি আবারও তার পজিশন ফিরে পেতে পারবে। এ কারণেই সে এসব করছে। তো এই আন্দোলনে হারিস থাকায় মন্ত্রীর লোকেরা হারিসকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সে কোনোভাবে তার জান বাঁচিয়ে সরাসরি মিডিয়ার সামনে যায় এবং তাদেরকে লাইভ দেখায় যে একটু আগেই তাকে প্রোটেস্ট করার জন্য মন্ত্রীর লোকেরা মারার চেষ্টা করেছে। আর এই মন্ত্রী তারা চায় না, এতে করে আগুন আরো বেড়ে যায়। আর মাহির আইডিয়া এখানেও কাজ করতে থাকে। এরপর দেখানো হয় মিনিস্টার এই নিউজ দেখে অনেক প্রেসারে চলে আসে আর সিএমও এই সমস্যার জন্য দিল্লি থেকে এখানে চলে আসে। তারপর দেখানো হয় শোভা ম্যাডাম এই নিউজ দেখছিল। তখনই তার কাছে মাহির কল আসে এবং মাহি তার কাছে জানতে চায় যে সে কি রেডি আছে। সে তাকে কিসের জন্য রেডি থাকার কথা বলেছে তা তো আমরা একটু পরেই জানবো। যাই হোক, এরপর আমরা সাজিকে দেখতে পাই। সে তার হাতে কেরোসিন ভরা একটি বোতল নিয়ে রেভিনিউ অফিসের মধ্যে যায়। সেখানে গিয়ে সে একটি টেবিলের উপরে উঠে দাঁড়ায় আর নিজের গায়ে কেরোসিন ঢেলে সবাইকে ডাকে এবং তাদেরকে বলে যে যদি তারা তার জমি এখনই ফিরিয়ে না দেয় তাহলে সে এখন নিজেকে শেষ করে ফেলবে। এখানে বলে দেই যে যখন তার এই জমি নিয়ে সমস্যা ধরা পড়লো আর শোভা ম্যাডাম এবং মাহিকে সাসপেন্ড করা হলো, তখন তার থেকে তার জমিটা আবারও ইনভেস্টিগেশনের জন্য ফিরিয়ে নেওয়া হয়েছিল, যার জন্য তার মেয়ের অপারেশন আটকে আছে। আর এটা তাকে এতটাই ডিপ্রেসড করে দেয় যে সে এখন চরম পর্যায়ে চলে এসেছে। তো যাই হোক, দ্রুত সেখানে পুলিশ এবং মিডিয়ার লোকেরা চলে আসে এবং তার এই খবরটা লাইভ প্রচার করা হয়। সবাই তাকে কোনোভাবে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তার একটা কথাই বলতে থাকে যে তাকে তার দলিল ফিরিয়ে দিতে হবে। এদিকে তখন দেখানো হয় মাহির কাছে মন্ত্রীর পিএস এর কল আসতে থাকে, কারণ এখন তার এই সমস্যা থেকে বের হওয়ার জন্য মাহিকেই প্রয়োজন। কিন্তু মাহি তো তার কলই রিসিভ করবে না। যাই হোক, তো মন্ত্রী এবার প্রেসারে এসে যায়। তো যখন সেখানে সিএম আসে এবং তাকে বলে যে সে যেন সবার আগে এই সব কিছুর পেছনে কার হাত আছে সেটা বের করে, এরপর তারা এটা নিয়ে ভাববে। তো মন্ত্রী তখন অনেকবার কল করে মাহিকে। তখন মাহি তার সাথে শোভা ম্যাডামকে নিয়ে দেখা করতে আসে। মন্ত্রী তখন তাকে তার এই সমস্যার সমাধান দিতে বলে। মাহি বলে যে তার কাছে সলিউশন আছে। মিনিস্টারকে এখন এই সবগুলো ফ্যামিলিকে আবারও নতুন করে জমি দিয়ে এইবার ঠিকভাবে ডিড করে দিতে হবে। আর এইটা নিয়ে শোভা ম্যাডাম ফাইল রেডি করেছে, এটা তার প্রজেক্ট। আর মিনিস্টারের পারমিশন থাকলে মাহি এটার দায়িত্ব নিবে। মিনিস্টার তখন ফাইল নিলে শোভা কাঁদতে থাকে এবং তাকে বলে যে এই চাকরিটা তার জন্য অনেক ইম্পর্টেন্ট, তাই দয়া করে সে যেন তার চাকরিটা ফিরিয়ে দেয়। এটা বলেই তারা বাইরে চলে আসে। তখন পিএস এসে তাদের জানায় যে শোভা ম্যাডাম চাকরি আবারও জয়েন করবে এবং মাহিও জমি বিতরণের কাজের টিম লিডার হবে। এটা শুনে তো সবাই খুশি হয়ে যায়। আর তখন শোভা ম্যাম পিএস চলে গেলে বলে যে মাহির কথায় সে কান্নার অ্যাক্টিং করলো আর তাদের কাজ হয়ে গেল। মানে এটা ছিল মাহিরই প্ল্যান এবং এটাতেও সে সাকসেসফুল হয়। ফাইনালি তারা তাদের জবও ফিরে পায় আর পাওয়ারও।
তো এরপর মাহি সাজির সাথে দেখা করে এবং তাকে শান্ত করে বলে যে এখন সে পুলিশের সাথে যাক, এরপর তার জমি কিভাবে আনতে হবে তা সে দেখে নিবে। আর অন্যদিকে মিনিস্টারও তার প্ল্যান মোতাবেক কাজ করে আর তার পজিশনও সে ফিরে পায়। সিএমও তখন মাহির উপর অনেক খুশি হয় এবং তাকে তাদের টিম লিডার বানানোর জন্য বলে। আর মাহিও এবার সুন্দর করে আইডি কার্ড এবং ফর্মাল ড্রেস আপ করে আবারও তার ডেস্কে ফিরে যায় এবং নতুন ভাবে সবকিছু শুরু করে। এবার সে আর কোনো দুর্নীতির মধ্যে নেই, এখন থেকে সৎভাবেই সে তার সব কাজ করার চেষ্টা করবে। তো এর সাথে সাথে মাহির এই গল্পটাও এখানেই শেষ হয়। এই তো ছিল একজন অসৎ মানুষের সৎ হয়ে ওঠার গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।